হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া। আমরা দুনিয়ার সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াই। খোঁজার চেষ্টা করি প্রকৃতির কোথায় তার অপরূপ ঢেলে দিয়েছে প্রকৃতি প্রেমিকদের আকর্ষণ করার জন্য। কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য আমরা উদ্ঘাটন করতে বের হই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যর্থ হই। বাড়ির পাশেই অপরূপ সৌন্দর্যের নীলাভূমি উপভোগ না করে আমরা ছুটে বেড়াই বিভিন্ন দেশে, পৃথিবীর নানা প্রান্তে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়, হাওড় বাওড়, ধানক্ষেত, নদী বেষ্টিত প্রিয় মাতৃভূমি লোকায়িত রূপ অধরাই থেকে যায় আমাদের মতো বহু ভ্রমণ পিপাসুর কাছে। আমাদের বাংলাদেশে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে, যেমন পাহাড়, সাগর, নদী, হাওড় বাওড়, যার মধ্যে কিশোরগঞ্জের হাওড়গুলো প্রকৃতির অশেষ দান। দিগন্ত বিস্তৃত জলরাশি যে কোনো প্রকৃতি প্রেমীর মনে আনন্দের ঢেউ তুলতে পারে নিমিষেই। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর হাওড় বাওড় নদী বেষ্টিত ঐতিহাসিক জেলা কিশোরগঞ্জ। এই হাওড়কে ঘিরে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো মানুষের পদভারে মুখরিত থাকে কিশোরগঞ্জের হাওড় অঞ্চল। হাওড়ে বর্ষা থাকে বছরের প্রায় 6 মাস। বর্ষায় হাওড় হয়ে ওঠে কুলহীন সাগর। বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন গ্রামগুলো এক একটাকে ছোট্ট দ্বীপের মতো লাগে। পানি আসতে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে, শেষ হয় আশ্বিন কার্তিকে। বাকি কয়েক মাস এখানে শুষ্ককাল। কিশোরগঞ্জের বড় হাওরগুলো ইটনা, মিঠামইন, অষ্টাগাম উপজেলায়। হাওর বেষ্টিত এ জনপদে থই থই পানি থাকে 5 থেকে 6 মাস। হাওড়ে দেশের প্রকৃতি প্রেমীদের ভিড় হয় বর্ষায়। পানি নেমে যাওয়ার পর সবুজ পালকে ভরে ওঠে পুরো হাওড়। সারা বছর হাওড়ের সৌন্দর্য অটুট থাকলেও মূলত বর্ষাকালেই ভ্রমণ পিপাসুদের মূল আকর্ষণ বলে মনে করে সবাই। কিন্তু শুষ্ক মৌসুমে হাওড়ের আসল রূপ পরিলক্ষিত হয়। বর্ষায় যতদূর চোখ যায় শুধু পানি আর পানি দেখা যায়। হাওড়ের মাঝখানের রাস্তা মনে হয় ভেসে ভেসে চলছে। দূরের গ্রামগুলো দেখতে ভাসমান দ্বীপের মতো মনে হয়। মূলত পানি ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। এটাই হাওড়ের মজা মনে করেন অনেকেই। আমিও তাই মনে করতাম, কিন্তু এবার ব্যতিক্রম কিছু দেখার জন্য গেলাম শুষ্ক মৌসুমে, আর দেখলাম আসল রূপ। হাওড়ে শুষ্ক মৌসুমে দেখবেন মাইলের পর মাইল ফসলি জমি, ধুলি উড়া মেঠো পথ, ধানে ভরা মাঠ। ধান কাটার পর সবুজ মাঠে চড়ছে গরু, মহিষ ও ছাগল। ছোট ছোট নদীগুলোতে চলছে নৌকা, জেলেরা মাছ ধরছে। বিলের তলায় ভেসে চলেছে হাজার হাজার হাঁস। এই সবকিছুই বাংলার অপরূপ সৌন্দর্যের উপকরণ, যা বর্ষায় আপনি দেখতে পাবেন না। আজকে আমি কিশোরগঞ্জের হাওরকে এমন ভাবে উপস্থাপন করব যা আপনি আগে কখনো দেখেননি। বাস যোগে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়া খুবই সহজ। ঢাকা থেকে অনন্য সোপার নামের একটি বাস ছেড়ে যায় কিশোরগঞ্জে, ভাড়া 300 টাকা। ট্রেনে করে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে 11 সিন্ধুর ট্রেনে যেতে পারবেন। ভাড়া শ্রেণীভেদে 135 টাকা থেকে 365 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকে ট্রেনে বা বাসে যেতে পারবেন কিশোরগঞ্জ। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন সকাল 9টা 15 মিনিটে কিশোরগঞ্জ হয়ে জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি সিটের ভাড়া 696 টাকা আর নন এসি সিটের ভাড়া 365 টাকা। কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বের হলেই একরামপুর অটো স্ট্যান্ড। একরামপুর অটো স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি করে যেতে পারবেন মিঠামইন বাজারে। ভাড়া পড়বে 100 টাকা জনপ্রতি। সিএনজি থেকে নামিয়ে দেবে মিঠামইন বাজারে। আর ভেঙে ভেঙে মিঠামইন যাইতে চাইলেও যাওয়া যাবে। একরামপুর থেকে যেতে হবে প্রথমে বালিখোলা ফেরিঘাট, জনপ্রতি ভাড়া 60 টাকা।
ফেরিঘাটে এসে দেখলাম ছোট ছোট বাচ্চারা দুষ্টুমির ছলে পানিতে লাফালাফি করছে। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাড়াতাড়ি আসো না। ফেরি পারাপারের জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু ফেরি দেরি হলে নদী পার হতে হবে নৌকায়। ভাড়া জনপ্রতি 10 টাকা। ফেরি পার হয়ে চোখে পড়ল নদীর কিনারায় বাচ্চারা গরুকে গোসল করাচ্ছে। এ যেন চিরচেনা গ্রাম বাংলার প্রকৃত রূপ। ফেরি পার হয়ে অটো যোগে যেতে হবে শান্তিপুর ফেরিঘাট। ভাড়া জনপ্রতি 40 টাকা। আমরা এখন যে পথে চলেছি এই পথটাকে বলা হয় সাবমার্জিবল রোড বা ডুবো সড়ক। যখন হাওড়ে খুব বেশি পানি থাকে তখন এই রাস্তাটা পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকে। ফেরি পার হলেই মিঠামইন। এই ফেরিঘাট থেকে মিঠামইন বাজারে পায়ে হেঁটেও যাওয়া যায়, তবে শর্ট রাস্তা না চিনলে রিস্কে যেতে পারেন। ভাড়া 20 টাকা। মিঠামইন বাজার থেকে মিঠামইন 0 পয়েন্ট, অটো ভাড়া 10 টাকা। 0 পয়েন্ট থেকেই হাওড়ের রাস্তা শুরু। কোথায় থাকবেন? মিঠামইন বাজারে অবস্থিত হোটেল আল কামাল, হোটেল সিকান্দার আবাসিকে মান অনুযায়ী 400 থেকে 1200 টাকায় রুম ভাড়া পাবেন। এছাড়াও উপজেলা ডাকবাংলায় থাকা যাবে, আগে থেকেই বুকিং করে নিতে হবে। মিঠামইন ভালো মানের 2টি রিসোর্ট রয়েছে। একটি প্রেসিডেন্ট রিসোর্ট, ডাবল রুমের ভাড়া পড়বে 4500 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত। আরেকটি হাওড় রিসোর্ট, ডাবল রুমের ভাড়া পড়বে 3000 টাকা। মিঠামইন বাজারে স্থানীয় খাবার হোটেলে হাওড়ের বিভিন্ন তাজা মাছের পদ পাবেন। উল্লেখযোগ্য খাবার হোটেলের মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, সেলিম রেস্টুরেন্ট ও হোটেল চাঁদপুর। একটু ভালো মানের খাবার হোটেলগুলোর মধ্যে রয়েছে 5 ফোড়ন এবং 7 বাই চম্পা। আমি উঠেছিলাম হাওড় রিসোর্টে। এটি মিঠামইন বাজার এবং রাষ্ট্রপতির বাড়ি সংলগ্ন অল ওয়েদার সড়কের পাশেই। সেখান থেকে একটি অটো রিজার্ভ করে চলে আসি মিঠামইন 0 পয়েন্টে। মিঠামইন 0 পয়েন্ট। এখানে বিশাল একটি ভাস্কর্য হচ্ছে। এক পাশে শেখ মুজিবুর রহমানের ছবি, এক পাশে শেখ হাসিনার ছবি, আর এক পাশে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছবি দেখতে পাচ্ছি। এখানে বিশাল যে ভাস্কর্যটি তৈরি হচ্ছে সেটা কিন্তু এখনো নির্মাণাধীন। এটা এখনো শেষ হয়নি। শেষ হইলে অবশ্যই এখানকার সৌন্দর্য আমরা অন্যভাবে দেখতে পাবো। দর্শক, আপনারা অবশ্যই এই কিশোরগঞ্জের এই হাওরটিকে দেখেছেন, হয়তোবা সরাসরি না হলে ভিডিওতে। যখন আপনারা দেখেছেন, এই পুরো অঞ্চল জুড়ে শুধু পানি আর পানি। এই যে সড়কটা দেখছেন, এই সড়কটা শুধু ভাসমান অবস্থায় থাকে পানির উপরে। এই সড়কটাও কিন্তু বাকি যত দূর চোখ যাবে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কিছু দেখা যায় না। তো আমি এমন সময় এই হাওড়ে এসেছি, সে সময় পানি নেই, ধান কাটার মৌসুম শেষ, গরু চলাচল করছে, আর যত দূর চোখ যায় শুধু হালকা সবুজ রঙের কার্পেট বিছানোর মতো দেখা যাচ্ছে।
মাঝে মাঝে আমরা দেখতে পাই কিছুটা পানি, সেখানে মহিষ গা সহ পুরো শরীর ডুবিয়ে রেখেছে। আর যেখানে একটু বেশি পানি দেখা যায় সেখানে হাঁসের খামার, প্রচুর পরিমাণে হাঁস এখানে পানিতে ডুবাডুবি করছে, সাঁতার কাটছে। আমি আপনাদের কাছে হাওরটাকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই এনজয় করতে পারবেন যে হাওরটা আসলে কিরকম। হাওরের সৌন্দর্য শুধু পানির সময় থাকে, বিষয়টি এমন নয়। পানির সময় শুধু পানি আর পানি থাকে, যতদূর চোখ যায় শুধু পানি ছাড়া অন্য কিছু দেখা যায় না। হ্যাঁ, পানিটাও একটা সৌন্দর্য, পানি থাকার কারণে অনেক সুন্দর লাগে, কিন্তু তার চেয়ে অনবদ্যভাবে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি হাওরটাকে। পুরো ভিডিওটা দেখুন, অনেক সুন্দর লাগবে। বর্ষবরণে এবার আলপনার রঙে রঙিন হয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টাগাম পর্যন্ত 14 থেকে 15 কিলোমিটার অল ওয়েদার সড়ক পথ, যা বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কন বলে দাবি করেছে আয়োজকরা। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য আবেদন করেছেন তারা, যার নাম দেওয়া হয়েছে আলপনাই বৈশাখ 1431 উৎসব। এই 14 থেকে 15 কিলোমিটার অল ওয়েদার সড়ক পথ রাঙাতে 700 শিল্পীর নিরলস ভাবে কয়েক সপ্তাহ কাজ করতে হয়েছে। মিঠামইন 0 পয়েন্ট থেকে আলপনা আঁকা 14 থেকে 15 কিলোমিটার, মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টাগাম 0 পয়েন্ট পর্যন্ত এই পথটি ভ্রমণ করার জন্য অটো ভাড়া করতে আসি। মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টাগাম 0 পয়েন্টে যাওয়া জনপ্রতি ভাড়া 40 টাকা করে, এবং অষ্টাগাম থেকে মিঠামইন আসা আবার 40 টাকা, মোট 80 টাকা যাওয়া আসা। কিন্তু আপ ডাউন অটোতে আমার চলবে না, কারণ আমি বিভিন্ন লোকেশনে শুট করব, তাই 400 টাকা দিয়ে একটি অটো ভাড়া করি যাওয়া এবং আসা। আমার যখন যেখানে মন চাইবে থেমে আমি শুট করব। প্রথমে আমরা এক টানে চলে গেলাম অষ্টাগাম 0 পয়েন্টে। যাওয়ার সময় ভিডিও করার লোকেশনগুলো ট্র্যাক করে নেব, আসার সময় ওই জায়গাগুলোতে শুট করব। মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগলো মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টাগাম 0 পয়েন্টে আসতে। এখানে নেমে হালকা কিছু শট নিলাম। এই হলো অষ্টাগাম 0 পয়েন্ট। অষ্টাগাম 0 পয়েন্টে খুব বেশি সময় নিলাম না, ব্যাক করলাম আবারও মিঠামইন 0 পয়েন্টের দিকে। রাস্তায় যে লোকেশনগুলো দেখে এসেছি সেগুলোতে শুট করব বলে। অষ্টাগাম থেকে মোটামুটি 2 বা 2.5 কিলোমিটার আসার পরে একটি লোকেশন আমার খুব পছন্দ হলো। এই সড়কের পাশে রয়েছে বাতলা গ্রাম। মোটামুটি দূরত্বে এই সড়ক থেকে বাতলা গ্রামে যেতে হলে নৌকা যোগে যেতে হবে। সময় বিকেল 6টা 20 মিনিট। ঝলমলে রোদ, সূর্য মামা ডোবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোনো বাতাস বা ঝড় নেই। আমি ড্রোনটি উড়িয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট ড্রোন ওড়ার পরে হঠাৎ করে কোথা থেকে একটি কালো মেঘের ভেলা এসে চারিদিক অন্ধকার করে দিল। আমি অবাক হয়ে গেলাম, এত অল্প সময়ে কিভাবে রৌদ্রোজ্জ্বল পরিবেশটাকে কালো মেঘে ঢেকে দিতে পারে, এত দ্রুত কিভাবে ওয়েদার চেঞ্জ হতে পারে। সঙ্গে সঙ্গে শুরু হলো ধুলো ঝড়। হাওড়ে থাকা ধুলো আর ধান গাছের পাতাগুলো সব একসাথে দুমড়ে মুচড়ে আকাশটাকে এবং এই রাস্তার পরিবেশটাকে করে ফেললো একদম অন্ধকারাচ্ছন্ন। দু চোখে কিছুই দেখি না। ড্রোনটাকে ল্যান্ড করানোর মতো স্কোপ পাচ্ছি না। ড্রোন উড়ে চলে যাচ্ছে আরেক দিকে। যা হোক, অনেক কষ্ট করে ড্রোনটাকে ল্যান্ড করালাম। এক হাতে ড্রোন আর এক হাতে মোবাইল এবং কন্ট্রোলার। শুরু হলো প্রচন্ড জোরে ঝড় আর বৃষ্টি। এখন আর ধুলো নাই, শুধু বৃষ্টি ঝড়, আর সাথে অ্যাড হয়েছে
বিজলির চমক, চারিদিকে বিজলির শব্দে আতঙ্কে বুক ধড়ফড় করে উঠছে। সঙ্গে সঙ্গে উঠে বসলাম রাস্তার পাশে পার্ক করা অটোতে। হঠাৎ করে একটি দমকা হাওয়া এসে ধাক্কা লাগলো অটোতে। সঙ্গে সঙ্গে অটোর সামনের চাকাটি রাস্তার নিচে নেমে গেল। অবস্থা বেগতিক দেখে আমি অটো থেকে লাফ দিয়ে পড়ে যাই রাস্তায়। সঙ্গে সঙ্গে অটো এবং অটোর চালক সহ রাস্তা থেকে 40 ফিট নিচে চলে গেলেন। ভাগ্য ভালো ছিল, অটো ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। অটোর সামনের সাইডটা ভেঙে গেছে। এত পরিমাণ ঝড় আমি জীবনে কখনো দেখিনি। চারিদিকে ফাঁকা জায়গা আর জমি থেকে 60 ফুট উঁচুতে একটি রাস্তা, যার উপরে দাঁড়িয়ে আছি আমি। এক হাতে ড্রোন আর এক হাতে মোবাইল এবং কন্ট্রোলার। আমি যেন রাস্তায় দাঁড়াতে পারছি না, ঝড় আমাকে তুলে নিয়ে চলে যাবে। তাই বাধ্য হয়ে বসে পড়লাম রাস্তায়। উপায় না পেয়ে হাওড়ের নিচে নেমে গেলাম। হাওড়ের নিচে নামাটাও সহজ ছিল না। মোটামুটি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে নেমে গিয়েছে রাস্তাটা। রাস্তা বলা যাবে না, সড়কের ঢাল। 2 হাত দূরে কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। এখানে শুধু বিজলির আলোটাই শেষ সম্বল। গিয়ে দেখি অটো ড্রাইভার অটো ধরে বসে রয়েছে। আমি অটো ড্রাইভারের সাথে অটো ধরে বসে পড়লাম। ঝড়, বৃষ্টি, বিজলি কোনোটাই থামার কোনো নাম নেই, ক্রমশই বেড়েই চলছে। অটো ড্রাইভারের মোবাইল আমার ওয়াটারপ্রুফ ব্যাগের ভিতরে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি অটো সহ, সে জায়গাটি নিচু হওয়ার কারণে বৃষ্টির পানি জমতে জমতে পায়ের পাতা পর্যন্ত ডুবে গিয়েছে। শেষমেশ অটো ড্রাইভার আর আমি অটোতে উঠে বসি, কিন্তু পানির পরিমাণ বাড়তে বাড়তে অটোর উপর পর্যন্ত চলে এসেছে। বাতাসের ঝাপটা আর বৃষ্টিতে আমার ঠান্ডা লেগে গা কাঁপতে শুরু করেছে। যাই হোক, 1.5 ঘন্টা এই প্রবল বৃষ্টি, ঝড় আর বিজলি চলার পরে বৃষ্টি থামতে শুরু করলো। তখন আমার ব্যাগ থেকে মোবাইলটি বের করে অটো ড্রাইভার ফোন দিলেন অষ্টাগ্রামের তাদের কয়েকটি ড্রাইভারকে। সেখান থেকে 10 জন অটো ড্রাইভার আসলেন, একটি সিএনজি এবং 2টি অটো নিয়ে, সাথে কিছু রশি নিয়ে। প্রথমে শোনেন, আমি ড্রোন উড়াই দিছি। মানে ড্রোন তো ওয়েদার খারাপ হলে, বাতাস বেশি হলে ড্রোন উড়ানো যায় না, কন্ট্রোল থাকতো না। আমি উড়াইছি, সবকিছু কন্ট্রোলেই ছিল, রোদ ওইরকম কোনো প্রবলেম নাই, রোদ ছিল। আমি ড্রোনটা চালু করে জাস্ট রান করছি। মানে ঝড়ের মতো হয়ে গেছে, আমি ড্রোন ল্যান্ড করলাম। উনি কি করছে, আমার বন্ধু হয়, আমার ফোন দিছে, তুমি দাঁড়ে যাও, দাঁড়া দিলে আমি আমার গাড়িটা ধরে লাগতে পারলাম না, কারণ ছোট গাড়ি হ্যান্ড ব্রেক নাই। পরে আমি ফোন দিছি মা ধরে, মা মোবাইল ধরে, মা গাড়ি মাথার দিয়ে নষ্ট হয়েছে গা। রশির এক প্রান্তে এই নিচে থাকা অটো আর আরেক প্রান্তে সিএনজি বেঁধে আরো 9 জন মানুষ এই অটো ঠেলে উপরের দিকে তোলার চেষ্টা করছে, আর আমি লাইট ধরে দাঁড়িয়ে রয়েছে। কিছুদূর উঠার পরে হঠাৎ করে রশি ছেড়ে আবার অটো আগের জায়গায় ফিরে গেলেন। ভাগ্যক্রমে এবারও কারো কোনো ক্ষতি হলো না। এরপর ড্রাইভার মিঠা মইনে তার গ্রামের কয়েকজন মানুষকে ফোন দিলেন আরো মোটা রশি নিয়ে আসার জন্য, সাথে একটি পাওয়ার টিলার। মোটামুটি আরো 1.5 ঘন্টা পর মিঠা মইন থেকে একটি পাওয়ার টিলার এবং কিছু রশি নিয়ে আরো 10-12 জন লোক আসলেন। এরপরে মোটা রশি দিয়ে সিএনজিতে বেঁধে 15-16 জন মানুষ টেনে অটোকে উপরে তুললেন। পাওয়ার টিলারের উপরে অটোর মাথা তুলে টেনে নিয়ে চলে গেলেন।
অটো ড্রাইভার আরেকটি অটো ড্রাইভারকে বলেছিলেন এই ভাইকে একটু হাওড় রিসোর্টে পৌঁছায় দিও, মানে আমাকে। যাই হোক, সবাই চলে যাওয়ার পরে আমি যে অটোতে উঠলাম সে অটো আর স্টার্ট নিচ্ছে না। আমি বললাম ভাই কি সমস্যা? বলে পানি ঢোকার কারণে অটো আর স্টার্ট নিচ্ছে না। সঙ্গে সঙ্গে সামনে চলে যাওয়া কিছু অটোকে ফোন দিয়ে আবারও পিছনে ব্যাক করে সেই অটোর পিছনে রশি বেঁধে আমাদের অটোটা টেনে নিয়ে যাওয়া হলো। কি ভয়ঙ্কর কালো রাত্রি কাটিয়েছি আমি। শেষমেশ ফিরে যাচ্ছি রিসোর্টে। রাত বাজে 12টা। চারিদিকে শুনশান নীরবতা, অন্ধকার আর অন্ধকার, শুধু শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। একদিকে খুব ভালো লাগছে হাওড়ের মাঝখানে রাস্তা দিয়ে এই নীরবতা দেখতে এবং ব্যাঙের ডাক শুনতে, অন্যদিকে ভয় লাগছে। যতদূর চোখ যাচ্ছে শুধু অন্ধকার আর অন্ধকার, খুব ভুতুড়ে পরিবেশ হয়ে রয়েছে। মিঠামইন বাজারে এসে দেখি বাজারে কোনো বৃষ্টির আলামতি নেই। লোকজনের সাথে কথা বলে জানলাম শুধু ঝড় হয়েছে, কোনো বৃষ্টিপাত হয়নি। দেখি বাজারের পাশে মাঠের ধারেই বানাচ্ছে চিতই পিঠা। পেটেও খুব ক্ষুধা লেগেছে, তাই মিঠামইন বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরম গরম চিতই পিঠা খাচ্ছি, খুব ভালোই লাগছে। পিঠা খাওয়া শেষ করে রওনা দিলাম রিসোর্টের দিকে। রিসোর্টে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল রাত 1টা। শরীর ভিজে গেছে, জুতা মোজা সব, পায়ের পাতা একদম ফ্যাসফেসে হয়ে গেছে, কালো মানুষ সাদা হয়ে গেছে, পুরো প্যান্ট ট্যান্ট ভিজে অবস্থা খারাপ। দীর্ঘ 1.5 ঘন্টা পানিতে ভিজছি। এখন দেখতে হবে আমার ড্রোনগুলো ঠিক আছে কিনা, ড্রোন ক্যামেরা এগুলো ঠিক আছে কিনা। বৃষ্টিতে ভিজার পরে ডিভাইসগুলোকে এইভাবে সব আলাদা আলাদা পার্ট করে উপরে ফ্যান ছেড়ে শুকাইতে দিয়েছি। পরের দিন সকালে বের হলাম হাওড়ের আরো কিছু সৌন্দর্যের সন্ধানে, সাথে মানুষের জীবনযাপন কেমন তা দেখতে। সামনে যে বুটঘাটটা দেখছি এটি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়ির পাশের ঘাট। রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বাড়িতে আসেন তখন এই ঘাটেই নৌকা ভিড়িয়ে উনি বাড়ির দিকে যান। কত সুন্দর এই ঘাটটা, একদম ছবির মতো। সুবহানাল্লাহ। দর্শক, আপনারা তো সবসময় গতানুগতিক হাওরগুলোকে দেখেছেন, যেখানে আসলে শুধু পানি আর পানি, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর মাঝে মাঝে দ্বীপের মতো কয়েকটি ঘরবাড়ি দেখেছেন। কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হাওরের আসল সৌন্দর্য, যেখানে শুধু পানি নয় আরও কিছু রয়েছে। বিশাল মাঠ জুড়ে, বিশাল চর জুড়ে কয়েক হাজার গরু চড়ে বেড়াচ্ছে, তার সাথে রয়েছে ছোট ছোট ছাগলগুলো। দেখতে যে কি সুন্দর লাগে, এটা শুধু আমি উপভোগ করার জন্য এই অফ সিজনে, যদি আমি অফ সিজন বলছি না, এই সিজনে আমি এসেছি যখন হাওরে পানি নেই। জানার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি হাওরের মানুষের জীবনযাত্রা। জানি না কতটুকু দেখাতে পেরেছি, কতটুকু ভালো লাগবে আপনাদের, তবে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু তুলে ধরার। হাওরের ব্যতিক্রম কিছু জীবনযাপন, মানুষের জীবনধারা, জীবিকা সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। বিলের তলায় জমে থাকা পানিতে মাছ ধরছে জেলে।
কি বলেন এতক্ষণ? তবে কি হাওড়ে কিন্তু মাছ এখন কম নাকি? পানি নেই যে, হ্যাঁ, পানি থাকলে আমরা হাওড়ে মাছ থাকতো, পানি থাকলে মাছ থাকতো। পানি থাকলে আমরা মাছ থাকতো, পানি তো এখন নাই। হ্যাঁ, তো এই জায়গাতে তো পুরোটা পানি থাকে না, এখন এই জায়গাতে মাছ ধরতেছে। অনেক সময় হাঁস দেখি চলে। আপনার নাম ফিরোজ মিয়া? আচ্ছা, আপনি এমনিতে করেন কি কাজ? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? এই অবসর সময়গুলোতে এই মাছ ধরেন? আর অন্য কোনো কাজ করেন না? এই যে পানি আসবে তখন কি করবেন? পানি পুরো মাছ টাছ মারবেন? ও আচ্ছা, তার মানে হচ্ছে এই বিষয়টা এরকম যে যখন পানি থাকবে তখন মাছ ধরবেন, আর যখন হলো ধানের সময় তখন ধান চাষ। হ্যাঁ। আপনার পরিবারে কতজন? পরিবারে 4 জন। কে কে? আমরা মোট হয়েছে আপনার 7 জন। হ্যাঁ, ভাগ হয়ে আছে। হ্যাঁ, আমার আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে, হ্যাঁ, বোন আছে। ও আচ্ছা, ছেলে মেয়ে নাই? আমার ছেলে মেয়ে আমি 2 জন। আচ্ছা, ভাবি আছে, আপনার ছেলে মেয়ে 2 জন, একটা ছেলে একটা মেয়ে। কি চমৎকার দৃশ্য! এই হাঁসের খামার আর হাঁসের চলাচল খুবই মনোমুগ্ধকর, শুধু দেখতেই ইচ্ছে করছে। নদীর পাশে ভ্রাম্যমান ঘর তুলে বাস করছে বেদে পরিবার। এই শুষ্ক মৌসুমে হাওড়ে নদীর পাশে তারা ভ্রাম্যমান ঘর তুলে বসবাস করে। তারা মূলত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাত ব্যথার ওষুধ দেন এবং শিঙা লাগান। এটাও কিন্তু হাওড়ের একটি সৌন্দর্য। কি রান্না করছেন এটা? মাংস? কিসের মাংস এটা? মুরগির মাংস। আপনাদের বাড়ি কোথায়? বিক্রমপুর। তো এখানে এখানে কি কাজ? আচ্ছা, আমরা যেটাকে বাদ মানে বেদে গোষ্ঠী বলি এটা? আচ্ছা, তার মানে প্রতি বছর এদিকে আসেন? আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? ও আচ্ছা, কতদিন থাকবেন এখানে? 15-16 দিন। আবার চলে যাবেন এখান থেকে? এটা কি নৌকাতে আসেন আপনারা? আচ্ছা, এখানে সবাই বিক্রমপুরের? আচ্ছা, সামনে পানির সিজন, পানি খুব তাড়াতাড়ি চলে আসবে। মোটামুটি মাসখানেকের ভিতরে এই হাওড় পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। তা আগাম প্রস্তুতি হিসেবে নৌকা বাঁধার কাজ চলছে। এভাবেই প্রতি বছর বৃষ্টির শুরুতে হাওড়ে নতুন নৌকা বাঁধা হয় এবং পুরনো নৌকাগুলো রিপেয়ার করা। হাওড় থেকে বিদায় নিচ্ছি, কিন্তু বিশেষ করেন আমার বিদায় নিতে একটু ইচ্ছে করছে না। হাওড়ের মায়ায় পেতে গেছি। ইচ্ছে করছে আরো বেশ কিছুদিন সময় এখানে পার করে যায়, আরো বেশ কিছু স্মৃতি নিয়ে তারপরে হাওড় থেকে চলে যেতে চাই। কিন্তু সময়ের ফ্রেমে বাধা জীবন, কিছু করার নেই। সময় বলছে চলে যেতে হবে, তাই শুধু বাধ্য হয়ে এই হাওড়কে ছেড়ে চলে যেতে হচ্ছে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, কারণ এই হাওড়ের যৌবন যখন ফিরে আসবে, চারিদিকে যখন প্রচুর পরিমাণে পানি হবে, ঠিক তখন আবারও ফিরে আসবো।